বিজ্ঞাপন দিবস স্বাগত। এখন খবর বিস্তারিত। চাকরি পূর্ণবহন ও বিকল্প কর্মস্থানের দাবিতে আজ মহাকরণ অভিযান সংগঠিত করল চাকরিচ্যুত অ্যাডহক শিক্ষকরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চাকরিচ্যুত 10,323 অ্যাডহক শিক্ষকরা আজ মহাকরণ অভিযান করেছে। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াও তাদের মহাকরণ অভিযান নেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনা। পুলিশের সাথে ধস্তাধস্তি করে কয়েকজনের সামান্য আহত হয়েছে। আজকের এই অভিযান দেখা গেছে অভিনব। একেবারে পরিবার নিয়ে চাকরিচ্যুত অ্যাডহক শিক্ষকরা মহাকরণ অভিযান আন্দোলনে সামিল হয়ে চাকরিচ্যুত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ করতে হয়। একাংশ শিক্ষক আবার আন্দোলনে নেমে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। মহাকরণের সামনে পথ অবরোধে বসে শিক্ষকদের অবরোধকে কেন্দ্র করে ভিআইপি রোড ভোগান্তির সৃষ্টি হয়। চাকুরিতে পূর্ণবহাল এবং বিকল্প কর্মসংস্থার দাবিতে আজ চাকরিচ্যুত অ্যাডহক শিক্ষকরা মহাকরণ অভিযান সংগঠিত করে। মহাকরণ অভিযানে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা শহরকে বিশেষ নিরাপত্তার চাদরে মোড় দেওয়া হয়। শহরে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যক পুলিশ এবং টিএসআর জওয়ান। শিক্ষকদের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে মহাকরণের সামনে রণসাজে সজ্জিত হয়েছিল পুলিশ এবং টিএসআর জওয়ানরা। আজকের এই অভিযান কর্মসূচিতে চাকরিচ্যুত শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের ভালো সংখ্যক উপস্থিত লক্ষ্য করা গেছে। মহাকরণে প্রবেশের মূল ফটক অবরোধ করে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। স্লোগান দিতে শুরু করে। মুখ্যমন্ত্রী হায় হায় এবং শিক্ষামন্ত্রী হায় হায় বলেও চাকরিচ্যুত শিক্ষকদের স্লোগান দিতে শোনা যায়। শিক্ষকদের মহাকরণ অভিযানকে ঘিরে সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। যান চলাচল চরম দুর্ভোগের সৃষ্টি হয়। আমরা জাস্টিস ফর 10,323 গ্রুপ থেকে অজয় দেব বর্মা স্যার তারা একটা ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযান। সেই মহাকরণ অভিযানকে আমরা আমাদের অ্যাডহক সংগঠনের পক্ষ থেকে সমর্থন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই জায়গায় আসা। কেননা ওনারা যে দাবিগুলো রেখেছিলেন সেগুলো সত্যিই 10,323 সম্পর্কিত এবং বাস্তব। প্রথম যে দাবি, সে দাবি ছিল গত অগাস্ট মাসের 5 তারিখ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিলেন আমাদের পক্ষে। এতে আমিও পিটিশনার ছিলাম, অজয় দেব বর্মা স্যারও পিটিশনার ছিলেন। সেই 5 তারিখের এই জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা রাজ্য সরকারকে বিভিন্নভাবে দাবি জানাচ্ছিলাম, কিন্তু রাজ্য সরকার কোনো কর্ণপাত করছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পূর্ব নির্ধারিত এই প্রোগ্রাম, কিন্তু গতকালকে সন্ধ্যাবেলায় দেখলাম আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উনি প্রেস কনফারেন্স করে কিছু বক্তব্য রেখেছেন। এই প্রথম উনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে কথা বলেছেন, পাশাপাশি আগামী দিন কিছু চাকরি সংক্রান্ত বিষয়ে উনি কথাবার্তা বলেছেন। আলটিমেট যেটা আমরা বুঝতে পারলাম যে রাজ্য সরকার 10,323কে নিয়ে আলাদাভাবে কোনো কিছুই ভাবছে না। যে ব্যবস্থাপনার কথা উনি বলেছেন সেটা অবধারিত রাজ্যের অন্যান্য 7.5 লক্ষ বেকারদের মধ্যেই আমাদেরকে গণ্য করা হয়েছে। যদি যোগ্যতার নিরিখেই আমাকে প্রমাণ করতে হয় যে আমি সরকারি চাকরি পাবো, তাহলে রাজ্য সরকার আর কোনো আলাদাভাবে কোনো কিছু 10,323 জন্য করলেন না। কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এই কথাটাও বলেছেন যে কোনো একটা কিসের মাধ্যমে বলেছিল, আউটসোর্সিংয়ের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থাপনা। এবার এটা বলে নেওয়া ভালো, আমরা কিন্তু অনেক আগে থেকেই এটার বিরোধিতা করছিলাম। কেননা আমরা কোথাও না কোথাও খবর পাচ্ছিলাম রাজ্য সরকার কোনো না কোনোভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমেই 10,323 সমস্যার সমাধান করতে চাইছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তখনও আন্দোলন করেছিলাম এবং বিধানসভাতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের জন্য ওনারা আমাদের ব্যবস্থাপনা করবেন। এবং আমরা তাই দেখেছিলাম রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভার মধ্যে বলেছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টেও এনারা যে এফিডেভিটটা দাখিল করেছেন তাতেও গ্রুপ সি গ্রুপ ডির কথা বলা হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই গত অগাস্ট মাসের 5 তারিখ দেশের সর্বোচ্চ আদালত অল্টারনেটিভ এমপ্লয়মেন্টে ডিগ্রেডেশন হবে না বলে দিয়েছেন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী গতকালকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে ব্যাখ্যা করতে অনেক কিছু বলেছেন, কিন্তু আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করব যে 18 নম্বর প্যারাতে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, এই শব্দের ব্যাখ্যা কিন্তু গতকালকে আপনি দেননি। সেটা হলো মে রিটেন শব্দটা।
যদি আমি টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হই সেক্ষেত্রে আমি রিটেন করতে পারবো অল্টারনেটিভ এমপ্লয়মেন্টে। তাহলে প্রশ্ন হলো, আমাকে যদি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নাই দেওয়া হয় তাহলে আমি রিটেনটা কোথায় করব? প্যারা 17-এর ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে আমাদেরকে কোনো আর এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দেওয়ার কথা বলেনি। আমি এই কথাটা বলতে চাই আপনাদের কাছে, মিডিয়ার বন্ধুদের কাছে, যে প্যারা 17-এর ব্যাখ্যাটা এরকম নয়। প্যারা 17-এর ব্যাখ্যাটা হলো, আমরা দেশের সর্বোচ্চ আদালতের কাছে বেশ কিছু জিনিস চেয়েছিলাম, সেটা আপনাদের জানার জন্য আমরা আজকে বলছি। প্রমাণ চাইলে কাগজপত্র দিয়ে দেব আপনাদের। আমরা চেয়েছিলাম দেশের সর্বোচ্চ আদালত যেন আমাদেরকে 3 বছরের শিক্ষকতা করার আরও সুযোগ করে দেন, যেন ওই 3 বছরের মধ্যে আমরা বিএড বা ডিএলএড যেটাই প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলো করে যোগ্যতার নিরিখে আমি আবার টেটের মাধ্যমে যেন বা অন্য ডিপার্টমেন্টাল কোনো পরীক্ষার মাধ্যমে যদি সুযোগ করে দেয় তাহলে আমি আমার যোগ্যতাটাকে প্রমাণ করে আমি শিক্ষকতায় থাকতে চাইছিলাম। সেই পরিপ্রেক্ষিতে এই দেশের সর্বোচ্চ আদালত এই 17 নম্বর প্যারাতে বলেছে যে এদেরকে আর শিক্ষকতার কোনো সুযোগ করে দেওয়া যাবে না, এক্সট্রা আর কোনো সুযোগ দেওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি সেই বিষয়টাকে 17 নম্বর প্যারাটাকে উনি গ্রুপ সি, গ্রুপ ডি বা অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না এই ব্যাখ্যাটা করেছেন। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সরকারকে অনুরোধ করব যে আপনারা বিনম্র চিত্তে আমরা অনুরোধ করছি, আপনারা এই 10,000 পরিবারের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলুন এদের কি অপরাধ। যদি ভুল করে থাকে পূর্বতন সরকার ভুল করেছে, যদি ভুল হয়ে থাকে পলিসিতে ভুল ছিল, যদি ভুল হয়ে থাকে তাহলে সিলেকশনে ভুল ছিল। না পলিসি আমরা তৈরি করেছি, না সিলেকশন বোর্ড আমরা তৈরি করেছি। আপনারা আমাদেরকে বামফ্রন্টের পাপের বোঝা বলতেই পারেন, রাজনৈতিক বক্তব্য আপনাদের থাকতে পারে, কিন্তু আমরা যখন শিক্ষকতা করতাম তখন ক্লাসের মধ্যে কোনটা কংগ্রেস ঘরের ছেলে, কোনটা বিজেপির ঘরের ছেলে, কোনটা সিপিএমের ঘরের ছেলেকে বলে কি আমরা কি কোনোদিন আলাদা করতে পেরেছিলাম? তাহলে আমাদের সঙ্গে কেন এই ব্যবস্থাপনা হচ্ছে? আমরা রাজ্যের সরকারের চাকরি করতাম। আমরা যখন বলি রাজ্য সরকার বলি, কোনো দলের সরকার হয় না, রাজ্যের সরকার। যদি মাননীয় শিক্ষামন্ত্রী বলে থাকি, এই শিক্ষামন্ত্রী 37 লক্ষ জনগণের শিক্ষামন্ত্রী, উনি আমারও শিক্ষামন্ত্রী। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকি তাহলে এই রাজ্যের 37 লক্ষ লোকের মুখ্যমন্ত্রী উনি। এই 37 লক্ষ লোকের পক্ষ থেকে আমরা বলছি আপনারা বেকারদের ব্যবস্থা করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। যে কারণে আমি বহুবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম যে আপনারা সুপ্রিম কোর্টে অন্ততপক্ষে আমাদের শিক্ষকতার জন্য একবার দাবি করুন, তাহলে এই যে 10,066 পদ তৈরি করা হয়েছিল রাজ্যের বেকাররা পেয়ে যেতে পারতেন। আমরা শুধু আমাদের চিন্তা করছি এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা চেয়েছিলাম যে আমরা যদি শিক্ষকতায় পেয়ে যাই সুপ্রিম কোর্টের থেকে রাজ্য সরকারের সহযোগিতায়, সেই ক্ষেত্রে রাজ্য সরকার অনায়াসে এই যে নন টিচিং পোস্টগুলো তৈরি করেছে সেগুলোতে রাজ্যের বেকাররা চাকরি পেতে পারত। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্য, কোর্টের মধ্যে রাজ্য সরকার কিন্তু শিক্ষকতার জন্য কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন জায়গায় আমরা দাঁড়িয়েছি যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এ আমাদের কাছে একটা লজ্জার। আমরা শিক্ষকতায় চাকরি করতাম, কিন্তু সুপ্রিম কোর্টে আমরা লড়াই করেছি, আইনি লড়াই করেছি, অর্ডার দিয়েছে। অর্ডারটাতে দেখবেন অজয় দেববর্মা ভার্সেস ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট করে অর্ডারটা বেরিয়েছে। তার মানে সুপ্রিম কোর্ট আমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে বিনম্র চিত্তে অনুরোধ করছি, আপনারা সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটা ইমপ্লিমেন্ট করে এই 10,000 পরিবারের বাচ্চাগুলোকে বাঁচান। আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখন ইচ্ছা করলেই কোনো জায়গায় চাকরি করতে পারবো, সেটা বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে না। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য করোনার প্রকোপ, আমাদের ছোট্ট রাজ্য, নাই কোনো ইন্ডাস্ট্রি, নাই কোনো চাকরি করার অন্য জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে 10,000 লোক অ্যাট এ টাইম গত 6 মাস ধরে বেতন পাচ্ছি না। আমি চাইলেও আজকে যদি কোনো দোকানে চাকরি খুঁজতে যাই সেক্ষেত্রে আমি চাকরিটা পাবো না। কারণ কি, ওই দোকানে যে লোকটা কাজ করছে তাকেই উনি রাখতে পারছেন না, কারণ ব্যবসাপাতিতে সেই ধরনের কোনো ব্যবস্থাপনা আজকে করোনার কারণে নেই। রোজগার অনেকেই সীমিত হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট বা প্রাইভেট কোনো কোম্পানিতে ঢোকা বা প্রাইভেট কোনো দোকানে ঢোকা সেই ব্যবস্থাপনা নেই। তাহলে কি আমরা না খেয়ে মরে যাব? রাজ্য সরকারের কাছে বারবার বিনম্র চিত্তে আমরা অনুরোধ করছি, আপনারা আপনাদের যে গতকালকের যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করুন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা করজোরে নিবেদন করছি, আপনারা এই 10,000 পরিবারের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আপনারা সিদ্ধান্তগুলোকে পুনর্বিবেচনা করে আপনারা সঠিকভাবে ব্যবস্থা নিন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের চাকরির ব্যবস্থা করে দিন, আমরা যেন খেয়ে বেড়ে থাকতে পারি।
চাকরিচ্যুত শিক্ষকদের মহাকরণ থেকে সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশকে জল কামান প্রয়োগ করতে হয়। তাতে চাকরিচ্যুত শিক্ষকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশের জল কামান গাড়ির ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ আধিকারিকরা মহাকরণের মূল ফটকের সামনে থেকে সরে যেতে চাকরিচ্যুত শিক্ষকদের কাছে বারবার আবেদন জানায়। এই সময় চাকরিচ্যুত শিক্ষকদের সাথে পুলিশের সামান্য ধস্তাধস্তি হয়, তাতে কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে। উল্লেখ্য, গতকালে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন বলেছেন, ওপেন ইন্টারভিউর মাধ্যমে চাকরিচ্যুত শিক্ষকদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সরকারের এই সিদ্ধান্তকে চাকরিচ্যুত শিক্ষকরা কোনোভাবে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, সরকার ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণের নামে চরম প্রতারণা করেছে। এই আন্দোলনে তাদের শেষ নয়, আগামী দিনেও হবে আরও বৃহত্তর আন্দোলন। বক্তব্য হচ্ছে তারা প্রতিশ্রুতিবদ্ধ এই 10,323-এর ব্যাপারে। এখন তার সমাধানে যারা রাস্তা সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সকল স্তরে তার সমাধান হয়েছে। আমরা কমরেড মানিকদের কাছ থেকে শুনেছেন, আমরা 13,000 পোস্ট ক্রিয়েট করেছিলাম, ইন্টারভিউ হয়ে গিয়েছিল, তাদের কেউ না কেউ গিয়ে সুপ্রিম কোর্টে আবার করেছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে এগুলি না, অশিক্ষক পদে নিয়োগ করে কোনো বাধা নেই, কোনো কিছু নেই। আবার টাকার ক্ষেত্রে বললাম, টাকার কোনো অসুবিধা নেই, টাকা তো আছে বাজেটে, হ্যাঁ বাজেটের টাকা আছে, কোনো খরচ হচ্ছে না। সুতরাং এদের এই চাকরি নিতে কি অসুবিধা? ওই পোস্টগুলি যেগুলি ইন্টারভিউ হয়ে গেছে, বেশিরভাগ আপনারা ইন্টারভিউ দিয়েছেন, হাজার যারা ছিলেন সেদিন ইন্টারভিউ দিয়েছিলেন। সেটাকে দরকার হলে মন্ত্রিসভার কয়েক মিনিটের ব্যাপার, সেটাকে উত্থাপন করে এইরকম বিচার বিবেচনায় এজেন্সি লাগানো, প্রাইভেট এজেন্সি দিয়ে এটা এসব কোনো কিছু দরকার হয় না, সরাসরি তাদের কাজে নিয়োগ করতে পারে। আমরা সেদিক থেকে আমরা বলবো, আপনাদের যে লড়াই এবং যে সংগ্রাম, এটা সঙ্গত। এই সঙ্গত লড়াইয়ে আমাদের পুরো সমর্থন থাকবে। এই লড়াই এখানে শেষ হবে না, এই সংগ্রাম আরও দীর্ঘস্থায়ী হবে। আপনাদের প্রত্যেকটা সংগ্রামের সঙ্গে থাকবেন। একদিন আপনার সিদ্ধান্ত নিয়ে সরকার পরিবর্তনে সামিল হয়েছিলেন, আপনারা 10,323, তাদেরই আজকে এই সিদ্ধান্তে আসতে হবে। আজকে আপনাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করছে সরকার, এটা অমানবিক। এটা একটা নির্বাচিত সরকারের কাছ থেকে কোনো অবস্থার মধ্যে আশা করা যায় না। এবং এই সরকার পরিবর্তনে আপনারাই হয়তো সবচেয়ে বড় ভূমিকা নেবেন, যদি আপনাদের প্রতিশ্রুতি যদি তারা পালন না করে। সেই জন্য পরিষ্কারভাবে আমরা বলবো, আপনাদের প্রায় তীব্রতা আমরা এখন আর এখানে হ্যাঁ সমস্ত মানুষ। রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার দেশব্যাপী 35 দফার দাবির ভিত্তিতে প্রতিবাদ দিবস পালন করল সিআইটিইউ। 10টি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে প্রায় 56টি ফেডারেশন দিল্লিতে বসে যৌথভাবে সিদ্ধান্ত নেয় বুধবার দেশব্যাপী 35 দফা দাবির ভিত্তিতে প্রতিবাদ দিবস পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে এদিন রাজধানী সিটি সেন্টারের সামনে 4টি বামপন্থী ট্রেড ইউনিয়ন একত্রে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। রাজ্যের মহকুমা স্তরেও এই আন্দোলন কর্মসূচি চলছে বলে জানান সিটু নেতা মানিক দে। সংসদীয় গণতন্ত্র আক্রান্ত বলে জানান তিনি। এদিন প্রতিবাদ কর্মসূচির আগে একটি মিছিল সংগঠিত করা হয়। রাস্তার পাশে গলায় প্লেকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয় 4টি বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতা ও সমর্থকরা। আগামী 25শে সেপ্টেম্বর দেশব্যাপী কৃষকদের ডাকা আন্দোলন তারা সমর্থন জানাবে বলে জানান সিটু নেতা মানিক দে। 10টি ট্রেড ইউনিয়ন সর্বভারতীয় এবং তার সঙ্গে বিভিন্ন ফেডারেশন, প্রায় 56টি ফেডারেশন আছে, শ্রমজীবী কর্মচারী, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ দিল্লিতে বসে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে তারা 35 দফা দাবির ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশব্যাপী আজকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে আমরা এখানে 4টি বামপন্থী ট্রেড ইউনিয়ন এআইটিইউসি, এআইসিসিটিইউ, টিইউসিসি, ইউটিইউসি এবং সিআই2 আমরা এখানে মিলিত হয়েছি যে আজকে এই প্রতিবাদ সমাবেশের সমর্থন সারা রাজ্যে বিভিন্ন মহকুমাতেও একাধিক জায়গায় এই আন্দোলন কর্মসূচি চলছে। দাবিগুলোর মধ্যে যেগুলো আপনারা দেখছেন, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাপনা পর্যন্ত হস্তক্ষেপ করেছে। গণতন্ত্র উপর আক্রমণ অনেক দিন যাবৎ চলছে, এখন সংসদীয় গণতন্ত্র চূড়ান্তভাবে আক্রান্ত, একবারে পদদলিত, কোনো নিয়ম কানুনের কিচ্ছু তোয়াক্কা নেই। যা মনে আসছে, যা খুশি হচ্ছে তাই করছেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। আমরা দেখছি পার্লামেন্টের অবস্থা, রাজ্যসভার অবস্থা, আমরা দেখছি বিধানসভার অবস্থা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যে দাবিগুলো, সেখানে আমরা প্রথম দাবিটা তুলেছি, দেশের মানুষ কাজ নেই, খাদ্য নেই, বিপন্ন, চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। এত আইন করতে পারে মানুষকে শেষ করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য,
আমরা বলছি একটা আইন তৈরি করো, সার্বজনীন চিকিৎসার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষের এই আইন করার দাবি আমরা তুলেছি, এটা আমাদের প্রথম দাবি। এবং সেখানে 10 কেজি চাল, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি, প্রতিটি পরিবারে দিতে হবে 7,500 টাকা করে নগদ। সেখানে প্রতিটি পরিবার যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদেরকে নগদ এই টাকা ক্যাশ ট্রান্সফার করতে হবে তাদের অ্যাকাউন্টে। তারপরে আমরা বলেছি 200 দিনের রেগা, 200 দিন তো দূরের কথা, 30-35 দিনের কাজও দিচ্ছে না, সেখানে 200 দিনের রেগার কাজ দিতে হবে এবং মজুরি বাড়াতে হবে। সারা ভারতবর্ষে ত্রিপুরার মতো আরবান এমপ্লয়মেন্ট প্রজেক্ট, শহরে রোজগার যোজনা প্রকল্প গোটা দেশে লাগু করতে হবে। এটা ট্রেড ইউনিয়নগুলো বসে সিদ্ধান্ত নিয়েছেন, এটা যাতে পার্লামেন্টে বিল এনে রেগার মতো করে এই আইনটা শহরের শ্রমিকদের জন্য, শ্রমজীবী গরিব মানুষের জন্য এটা যাতে পাস করিয়ে নেন। এবং আমরা বলছি, আপনারা দেখছেন এমনিতেই জিনিসপত্রের দাম বাড়ছে, কালোবাজারি চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই, যেমনি খুশি এমনি মানুষের পকেট কাটছে, জিনিসের দাম বাড়ছে, লাগামহীন অবস্থা। 1955 সালে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট পাস হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন। এখানে কিছু বিধিনিষেধ ছিল, স্টক কত করতে পারবে, করণ চলছে। রেল বেসরকারিকরণ, এখন টিকিটের দাম কত হবে এটাও বেসরকারিতে তুলে দিচ্ছেন, স্টেশনগুলো তুলে দিচ্ছেন, কতগুলি স্টেশন তুলে দিচ্ছেন। তো রইলটা কি? সাধারণ মানুষ যে সুযোগটা পেত রেলে চড়ার কম পয়সায় সস্তায়, এটাও থাকবে না। এই বেসরকারিকরণে তারা পর্যায়ে শুরু করে দিয়েছেন, এটার বিরুদ্ধে আমরা করছি। ইন্স্যুরেন্স বেসরকারিকরণ শুরু হয়ে গেছে, এখান থেকে টাকা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ধার নেয়, মানুষ ধার নেয়, এটাকে করছে। ব্যাংক, SBI থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকগুলো প্রথম 12টাতে নিয়ে এসছেন কমিয়ে, এখন 4টা-5টাতে নিয়ে যাবেন। ব্যাংকগুলো বেসরকারিকরণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কয়লা বেসরকারিকরণ চলছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন কিনা? হ্যাঁ, কত দফা দাবি? টোটাল বলেছেন 34টা ওপিনিয়ন। এবং সেখানে এটা মিলিয়ে আমরা তখন গিয়ে বলেছি যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এটা মজার ঘটনা হলো কি, ওরা ধর্মঘটে যাচ্ছে। 46টা অর্ডিন্যান্স ফ্যাক্টরি অক্টোবরে 12 থেকে লাগাতার ধর্মঘট করে অচল করে দেবেন। এই ধরনের দেশের নিরাপত্তা জড়িত, এটাকে কম্প্রোমাইজ করে বেসরকারি হাতে অস্ত্র তৈরি কারখানাগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এটার বিরুদ্ধে আমরা করছি। এবং 12 ঘন্টা কাজের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। এই যে 4 ঘন্টা বেশি কাজ করবে, কোনো মজুরি পাবে না। তো এটা কার লাভ হবে? মালিকের। গরিব মানুষ কিচ্ছু পাচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের লাভের কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষের লাভ কিন্তু হচ্ছে। আপনারা শুনেছেন এই সময়ে আমাদের এখানে প্রায় -24 হয়ে গেছে, 23 পয়েন্ট কিছু, প্রায় 24-এর কাছাকাছি হয়ে গেছে আমাদের এখন জিডিপি। সেখানে গিয়ে আয় বাড়ছে কার? ওই আমাদের রিলায়েন্স, আদানি, তাদের আয় কিন্তু কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছে। অদ্ভুত ঘটনা, দেশের মানুষ না খেয়ে মরছে, আর সেখানে গিয়ে উৎপাদন বিপন্ন, তারা সেখানে লাভ করছেন। এই সুযোগ কে পাইয়ে দিচ্ছেন? সরকার। তাহলে এই সরকারটা আমজনতার সরকার না। এই পরিস্থিতির মধ্যে গিয়ে আরও যেটা জব কাজ দিতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং বাঁচার অধিকার দিতে হবে, এই দাবিগুলো আমরা সামনে নিয়ে এসেছি। এই পরিস্থিতির মধ্যে রাজ্য একটা অরাজকতা চলছে, অদ্ভুত ঘটনা। আমরা দাবির কথা বলতে পারি না এবং কোনো অন্যায় প্রতিবাদ করতে পারি না, মিছিল মিটিং করলে বাধা দেয়, নানাভাবে বাধা তৈরি করে। অথচ শাসক দল সমস্ত অধিকারটা ভোগ করবে। তারা রাজনৈতিক কর্মসূচি, সরকারি কর্মসূচি, নিশ্চয়ই সরকারি কর্মসূচি যেগুলো দরকার সেগুলো তো করতে হবে, আমাদের আপত্তি নেই, কিন্তু অন্য কোনো দলকে দিয়ে এক নায়কতন্ত্রী শাসন ব্যবস্থা কায়েম করার দিকে যাচ্ছে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েমের দিকে যাচ্ছে। এবং আগে গণতন্ত্রকে বিপন্ন করেছে, এখন বিধানসভার ভিতর আমি শুনিনি আমার রাজনৈতিক জীবনে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বিধানসভায় 10টা বিল পাস, আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি। আপনারা শুনেছেন কিনা বলতে পারবো না, 10টা বিল পাস করিয়ে নিচ্ছেন। ঠিক পার্লামেন্টও তাই হচ্ছে, কালকে বেশ কতগুলি বিল তারা পাস করিয়ে দিচ্ছে বিরোধীদেরকে বের করে দিয়ে। এই চলছে, শেষ পর্যন্ত বাইরে গণতন্ত্র আক্রান্ত, কথা বলতে পারবো না, প্রতিবাদ জানাতে পারবো না, মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, কালো আইন দিয়ে অ্যারেস্ট করবে, জেলখানায় নিয়ে ঢুকাবে, এ কী চলছে? অরাজকতা। আর অথচ বিধানসভার ভিতর, লোকসভার ভিতরে নির্বাচিত প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে তার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। তার রইলটা কি? এ তো স্বৈরাচারী ব্যবস্থা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দেশের জনগণ এটা মেনে নেবে না, আমাদের দৃঢ় বিশ্বাস। মানুষ রুখে দাঁড়াচ্ছেন, রুখে দাঁড়াবেন। কৃষকরা রাস্তায় নেমেছে, আমরা তাদের সঙ্গে আছি। 25 তারিখে আন্দোলনে সারা ভারতবর্ষে
সমস্ত শ্রমিক শ্রেণী কৃষকের পাশে দাঁড়াবে, কৃষকরা শ্রমিক শ্রেণীর পাশে দাঁড়াবে। শ্রমিক কৃষকের ব্যাপক ঐক্যের মধ্য দিয়ে দেশের শাসক গোষ্ঠীর এই যে চেহারা, এই চেহারা মানুষের সামনে আমরা তুলে ধরবো, প্রতিরোধ করে তুলব এবং সেই প্রতিরোধের মধ্য দিয়ে প্রতিবাদের মধ্য দিয়ে মানুষকে জাগ্রত করে তারা যে অত্যাচার মানুষের উপর শুরু করেছেন তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিন লড়াই সংগ্রামকে আমরা শক্তিশালী করতে চাই। তার সঙ্গে আমাদের দাবি রাখবে, রাজ্যে আমাদের উপরে প্রচুর মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেগুলি যাতে প্রত্যাহার করে নেয় এবং এগুলি যাতে প্রত্যাহার করার ব্যবস্থা করে তারা। কাজ নেই, খাদ্য নেই, যে এটা যাতে দেখে ইমিডিয়েটলি, যাতে গ্রামাঞ্চল শহর এলাকাতে টুয়ে প্রেগা লাইন ডিপার্টমেন্টে কাজ চালু করেন, অথবা না খেয়ে মানুষ করবে, রাজ্যে যাতে সরকার এটা করে আমাদের দিকে দাবি থাকবে। আক্রান্ত হচ্ছেন শ্রমজীবীরা এবং শ্রমজীবীরা আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এই আক্রমণের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষের কাছে আবেদন থাকবে, আসুন, ঘরে বেঁচে থাকতে পারবেন না, আপনাকে বাঁচতে দেবে না, আপনাকে কাজ করতে দেবে না, আপনার সমস্ত জীবিকা বিপন্ন। আপনি ব্যবসায়ী, আপনার জীবিকা বিপন্ন, আপনি দোকান কর্মচারী, আপনি ছাঁটাই হয়ে যাচ্ছেন। সমস্ত স্তরে একটা সর্বগ্রাসী আক্রমণ চলছে। এই আক্রমণের বিরুদ্ধে চাই দুর্বার সংগ্রাম। কাজে সকল অংশের মানুষকে আপনার আলাদা একটা মতবাদ থাকতে পারে, আলাদা একটা বক্তব্য থাকতে পারে। একটা প্রশ্নে এখন আমাদের দেশ, এই দেশের মানুষ গড়ে তুলেছে, এই দেশের মানুষের তিলে তিলে পরিশ্রমের বিনিময়ে আমাদের ভারত গড়ে উঠেছে। আজকে ভারত বিপন্ন, দেশ বিপন্ন, মানুষ বিপন্ন। এই মানুষগুলোকে রক্ষা করার জন্য সকল অংশের মানুষ সম্মিলিতভাবে সোচ্চার আওয়াজ তুলুন। দেশকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদকে আরও দুর্বার করে তুলুন। এই আবেদন আপনাদের মাধ্যমে রাজ্যবাসী, দেশবাসীর কাছে রইল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা জেলাশাসক আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে আসেন। সোনামুড়া মহকুমার বিভিন্ন পিএসসি সিএইচসিগুলি পরিদর্শন করলেন সিপাহীজলা জেলাশাসক শ্রীমতী বিশ্বশ্রী বে। এই সভা সম্পর্কে বলতে গিয়ে উনি জানান, বিলুনিয়া থেকে সোনামুড়া হয়ে বক্সনগর এই এলাকাগুলিতে এখনো পর্যন্ত কোনো কোভিড হাসপাতাল গড়ে ওঠেনি, যার জন্য এই এলাকায় কোভিড সংক্রান্ত তাদের দ্রুত সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান ডিএম বিশ্বশ্রী বে। সোনামুড়া সিএইচসিকে কোভিড হাসপাতালে উন্নত করা যায় কিনা সেই ব্যাপারেও দেখেছেন তিনি। তাছাড়াও ধনপুর, উরমাই সহ বিভিন্ন পিএসসি সিএইচসিগুলিতে পরিদর্শন করবেন বলে জানান তিনি। सोनामुरा सीएचसी को हम अपग्रेड करना चाहते हैं डिस्ट्रिक्ट डेडिकेटेड कोविड हॉस्पिटल के लिए। तो हमें एक्चुअली देखा गया तो बिलोनिया से जब हम बक्सानगर जो रोड है वहाँ पे हमने देखा कि कोई भी कोविड हॉस्पिटल नहीं है। बट हालांकि नेशनल हाईवे पे हमारे पास डिस्ट्रिक्ट हॉस्पिटल है, जैसे गोमती डिस्ट्रिक्ट हॉस्पिटल है, विशालगढ़ का भी एसडीएच है। तो यहाँ पे कोविड पेशेंट्स के लिए हमें अच्छा सा सर्विस मिल जाता है। बट इस रास्ते में कोई भी फैसिलिटी नहीं है जहाँ पे कोविड पेशेंट्स के लिए अच्छा सा हेल्थ फैसिलिटी मिल जाए। तो इस रोड में हम कुछ बनाना चाहते हैं, एग्जिस्टिंग पीएचसी को हम अपग्रेड करना चाहते हैं। तो इसीलिए एग्जामिन कर रहे हैं कि कौन सा सूटेबल होगा। तो अभी सोनामुरा का देखा है, देन वी विल सी उरमाई, उसके बाद तक्षापरा भी देखेंगे। जो भी अच्छा होगा उसको हम सेलेक्ट करेंगे। ऑलरेडी एक मेडिकल टीम भी विजिट करके आए हुए हैं, तो उन्होंने अपना रिपोर्ट दिया है, उसके हिसाब से हम देखेंगे। ठीक है। এদিকে সোনামুড়া সিএসসিকে কোভিড সেন্টার রূপান্তরিত না করার ব্যাপারে ডিএম এর নিকট ডেপুটেশন দেওয়া হয় সোনামুড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে। তারা জানান, সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে এবং এলাকাবাসীকে নিয়ে আমরা একটা ডেপুটেশন আমাদের যে ডিএম ম্যাডামের কাছে দিয়েছি। যে আমাদের দাবি হচ্ছে যে এই যে সোনামুড়ার এই যে হসপিটালটা আছে, এখানে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ, ইনক্লুডিং নগর পঞ্চায়েত এলাকা, এই হসপিটালের উপর নির্ভরশীল। এখানে যদি কোভিড সেন্টার করা হয় তাহলে এই যে 70 থেকে 80 হাজার মানুষ এখানে পরিষেবা থেকে একেবারে বঞ্চিত হয়ে যাবেন। আর করোনা এমন একটা ডিজিজ, এটা কখন শেষ হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আর এই অঞ্চলের মানুষগুলো ইভেন মেলাগড় গিয়ে ট্রিটমেন্ট করার মতো তাদের কোনো সেরকম কোনো আর্থিক পরিস্থিতি আমাদের এখানে নেই। সুতরাং আমাদের দাবি ছিল এখানে যে কোভিড সেন্টার হোক সোনামুড়াতে, আমাদের কোনো আপত্তি নেই। তবে এই সেন্টারটাকে এখানে যাতে কোনো কোভিড সেন্টার না করা হয়, অন্য কোথাও কোভিড সেন্টার করা হোক এবং এখানে যে হসপিটাল যে পরিষেবাটা আছে এটাকে আরও উন্নত করার জন্য আমরা একটা ডেপুটেশন ম্যাডামের কাছে দিয়েছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এখানে ওনারা কোভিড সেন্টার করবেন না, ওনারা বেটার আরও দেখছেন, যদি অন্য কোথাও হয় সেখানে সেটা ওনারা করে নেবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাজারে মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণে গোলবাজার সহ রাজধানীর বেশ কয়েকটি বাজারে অভিযান চালালো সদর অতিরিক্ত মহকুমা শাসক। মহারাজগঞ্জ বাজার থেকে নির্ধারিত মূল্য রাজ্যের অন্যান্য সমস্ত বাজারকে নিয়ন্ত্রণ করে, তাই চেষ্টা থাকে মহারাজগঞ্জ বাজারে হোলসেল প্রাইস যাতে একটা মানানসই অবস্থায় থাকে।
এই অবস্থায় মহকুমা প্রশাসনের কাছে খবর এসে পেঁয়াজ 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সেই মোতাবেক প্রশাসনের পক্ষ থেকে হোলসেল বিক্রেতাদের কাছে বিস্তারিত জানাতে বলা হয়। 10% শর্টফল হিসেবে দেখানো হয়েছে। রেখে যে সামগ্রী এসেছে সেখানে 10% শর্টফল ছিল। তার জন্য প্রতি কেজিতে 3 টাকা 50 পয়সা বাড়তি দেওয়া হয়। কিন্তু সে বিষয়ে অবগত হওয়ার পরে মহকুমা প্রশাসন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কোনোভাবে এর জন্য অতিরিক্ত মূল্য ক্রেতাদের কাছ থেকে নেওয়া যাবে না। 37 টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করতে হবে। কেবল মজুত করলেই হবে না, 40 টাকা কিলো দরে পরিবর্তে এই পেঁয়াজ বিক্রি করতে হবে 37 টাকা কিলো দরে। এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস। বুধবার সেই মোতাবেক মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় সদরের অতিরিক্ত মহকুমা প্রশাসনের নেতৃত্ব এক প্রতিনিধি দল। তারা বাজারের মূল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই নির্দেশ জানিয়েছেন। এদিন মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি গোডাউনও তারা পরীক্ষা করেন। এই গোডাউনগুলিতে খাদ্য দপ্তরের কর্মীরা থাকবেন। বুধবার কোনো ক্রেতা এলে এই মজুত করা পেঁয়াজ বিক্রি করতে হবে প্রশাসন নির্ধারিত মূল্যে। এই নিয়ম মেনে মজুত পেঁয়াজ বাজারে ছাড়া হলে কোনো কৃত্রিম সংকট থাকবে না। তার জন্য এই অভিযান বলে জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস। বাজার দর নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্রতিনিয়ত নজরদারি রেখেছে বলে জানান তিনি। सिर्फ खुद का लॉगिन देख सकते हैं और खुद का एडमिशन देख सकते हैं और किसी और का नहीं देख सकते। ये उनका लॉगिन में सिर्फ उनका ही देख सकते हैं, लेकिन सारे 22 कॉलेज का वेबसाइट में, कॉलेज का नोटिस बोर्ड में मेरिट लिस्ट पहले जैसे पब्लिश किया गया है और मेरिट लिस्ट प्रॉपरली पब्लिश हुआ है। ये विमेंस कॉलेज आप कॉलेज वेबसाइट में जाके देख सकते हैं। मेरिट लिस्ट में उसका परसेंटेज, इंडेक्स परसेंटेज और उनका जो कैटेगरी एससी है, जीई है, कौन से कैटेगरी का स्टूडेंट है, कौन से कैटेगरी में अलॉटमेंट हुआ है, क्या परसेंटेज है, क्या इंडेक्स परसेंटेज है, इसी हिसाब से पूरा लिस्ट ऑलरेडी पब्लिश कर चुका है। तो वेबसाइट में जाके वो देख सकते हैं, मेरिट लिस्ट पूरा देख सकते हैं। और एक और इश्यू आया था कि पिछले बार ईयर ऑफ पासिंग लेके मेरिट लिस्ट में कुछ इश्यूज आए थे। तो त्रिपुरा यूनिवर्सिटी का गाइडलाइन के हिसाब से, हमारे पास यूनिवर्सिटी का गाइडलाइन है, हमने अभी जो सिस्टम बनाया स्टैंडर्डाइज्ड सिस्टम, सारे कॉलेजेस में एक ही स्टैंडर्ड यूनिफॉर्म लॉ और रूल फॉलो करते हैं। तो इसलिए हमने त्रिपुरा यूनिवर्सिटी और एमबीबी यूनिवर्सिटी का रूल फॉलो किया। लेकिन पिछले बार कुछ कॉलेजेस में तो सालों तक चल रहा था, ऑफलाइन चल रहा था, कॉलेजेस लेवल पे एडमिशन होते थे। तो कुछ कॉलेजेस में ऐसे किया था कि ईयर ऑफ पासिंग भी उसका मेरिट पोजीशन में कंसिडर किया जाता है। जैसा 2020 का जो बच्चे हैं उसको पहले प्रेफरेंस देते थे, अगर उनका सीट फुल होने के बाद 2019, 2018, 2017 ऐसा करता था। बट त्रिपुरा यूनिवर्सिटी में ऐसे कोई रूल नहीं है। त्रिपुरा यूनिवर्सिटी का रूल ऐसा है कि बच्चा विदिन 5 ईयर पास होना चाहिए, 5 ईयर के अंदर पास होना चाहिए। तो हमने भी वैसे ही किया है। तो मेरिट में उनका मार्क्स ले लिया। अगर 2 बच्चे का मार्क्स में कोई टाई होगा देन हमने इसका ईयर ऑफ पासिंग देखते हैं। अगर ईयर ऑफ पासिंग ठीक है देन एज देखते हैं। वो डिफरेंट क्राइटेरिया देके उसका अलॉटमेंट देता हूँ। दैट इज़ ऑल्सो रूल बेस्ड एंड ये सारे 22 कॉलेजेस के लिए एक ही यूनिफॉर्म रूल होगा। और दूसरा एक इश्यू बच्चे बोल रहा था, पहले हम ऑनर्स के लिए अप्लाई करता था, अगर ऑनर्स फिल होते थे तो ऑटोमेटिकली बच्चों को पास कोर्स में देते थे। लेकिन इस बार ऐसा नहीं, हमने पूरा ऑनलाइन में दे दिया। अगर आप पास चाहते हैं तो अप्लाई करना पड़ेगा, ऑनर्स चाहते हैं तो अप्लाई करना पड़ेगा। आपका जो भी प्रेफरेंस के हिसाब से हम आपको अलॉटमेंट दे देंगे। कुछ बच्चे हैं उनका मार्क बहुत कम है, उन्होंने क्या किया, सिर्फ पास कोर्स के लिए अप्लाई किया, तो उनका अलॉटमेंट पास कोर्स में ही दे चुका है। तो ऑटोमेटिक ऑनर्स टू पास कोर्स स्लाइडिंग नहीं होगा, ये सिस्टम जनरेटेड है। अगर आपको चाहिए तो आपको प्रेफरेंस देना पड़ेगा, प्रेफरेंस के हिसाब से आपको होगा। एंड ऐसे भी है, कुछ बच्चे बोल रहा था मेरा मार्क से कम मार्क वाला बच्चे को वहाँ पे एडमिशन मिला लेकिन मुझे नहीं मिला। ऑनर्स के हिसाब से ऑनर्स कोर्स में ऐसा कुछ भी नहीं है। हमने पूरा चेक किया है, मेरिट लिस्ट में भी जनरेट भी किया है, उसमें भी अभी तक कम मार्क वाला बच्चा को एडमिशन दे नहीं दिया, क्योंकि ये सिस्टम जनरेटेड है, हमने उसमें हाथ नहीं लगाया। लेकिन पास कोर्स में ऐसा कुछ केसेस है कि एमबीबी कॉलेज में बहुत सारे कॉम्बिनेशंस है। पास कोर्स में बहुत सारे कॉम्बिनेशन है। एक कॉम्बिनेशन का डिमांड ज़्यादा होगा, दूसरे कॉम्बिनेशन के लिए डिमांड कम होगा। एक बच्चे ने इसका कॉम्बिनेशन दे दिया पॉलिटिकल साइंस बंगाली,
एजुकेशन, दूसरे बच्चे ने दे दिया डिफेंस स्टडीज, पाली, संस्कृत। वो जो कॉम्बिनेशन देने वाला बच्चा का मार्क कम भी हो लेकिन उनको MBB में मिलेगा, लेकिन हाई मार्क होने के बावजूद भी जो दूसरा बच्चा जो उसका जो कॉम्बिनेशन दिया है उसके मिलने का चांसेस कम है, क्योंकि ये भी मेरिट के हिसाब से दिया गया है। तीसरा एक है कि हमारा 13,000 के हज़ार ओनली 13,000 में सारे बच्चे इस बार मैक्सिमम ऑनर्स के लिए अप्लाई किया है। मेरे पास अराउंड 4,000, 4,500, 6,000 के आसपास ऑनर्स का सीट है साइंस में। सारे बच्चे ऑनर्स में अप्लाई किया है, पास कोर्स में कोई भी अप्लाई नहीं किया, बहुत कम मिनिमम बच्चा। तो सारा ऑनर्स फिलअप हो गया, पास कोर्स सारा खाली है, तो इसलिए हमारा सीट नंबर कम है। और एक है कि टोटल मार्क का इशू है। त्रिपुरा यूनिवर्सिटी और बाकी सारा यूनिफॉर्मली बोल रहे हैं कि आपका बेस्ट ऑफ 5 देना है। TPSC और CBSE में 5 सब्जेक्ट्स प्लस 1 ऑप्शनल होता है, और ऑप्शनल है वो मैंडेटरी नहीं है। ICSE में 5 सब्जेक्ट है, उसमें बेस्ट ऑफ 4 बोलते हैं, तो इसलिए हमने यूनिफॉर्मली रखा है कि बेस्ट ऑफ 5, और उसमें मार्क बच्चे एंटर करते हैं, हम नहीं कैलकुलेट करते नहीं, वो खुद ही एंटर करते हैं कि ये मेरा ऑप्शन 1, ऑप्शन 2, मेरा सब्जेक्ट 2, सब्जेक्ट 3, सब्जेक्ट 5, और ये मेरा ऑप्शन सब्जेक्ट नंबर 6, वो खुद ही एंटर करते हैं। और उसका टोटल मार्क और किसके ऊपर उसका टोटल मार्क वो भी बच्चे सिस्टम में एंटर करते हैं। उन्होंने जो एंटर किया उसी हिसाब से मेरिट जनरेट हो, एंड वो मार्क गलत भी हो सकता है, सही भी हो सकता है, इसलिए ये स्क्रूटनी के टाइम उसका सर्टिफिकेट के हिसाब से वेरीफाई होगा। वेरीफाई होने के बाद उसका एडमिशन दिया जाएगा, अगर ठीक नहीं है दे विल बी रिजेक्टेड। एक इश्यू हुआ था, कॉलेज का एडमिशन पूरा ऑनलाइन सिस्टम हो गया, देयर इज नो एडमिशन कमेटी इन द कॉलेज। ये सही नहीं है, अभी भी कॉलेज में एडमिशन कमेटी है, एडमिशन कमेटी का डिसीजन फाइनल होगा, एडमिशन कमेटी ही करेंगे। ये जो ऑनलाइन सिस्टम मेरिट लिस्ट जनरेशन और काउंसलिंग का ऑनलाइन किया गया, लेकिन स्क्रूटनी और एडमिशन किसको देना ये एडमिशन कमेटी ही डिसाइड करेंगे, किसको रिजेक्ट करना है, किसको एक्सेप्ट करना है, ये सारे चीज़ एडमिशन कमेटी ही डिसाइड करेगी। यार एक और कंट्रोवर्सी आया था कि वुमेंस कॉलेज में मेल कैंडिडेट को एडमिशन दिया गया, ऐसा कोई भी केस नहीं है, हमने पूरा वुमेंस कॉलेज चेक किया है, कोई केस नहीं है। बट ये हो सकता है कोई मेल कैंडिडेट खुद का जेंडर फीमेल करके फीमेल्स कॉलेज में अप्लाई किया तो उनको मिलेगा, लेकिन डॉक्यूमेंट स्क्रूटनी में उनका डॉक्यूमेंट ठीक नहीं है तो वो रिजेक्ट हो जाएगा। तो ये पूरा ऑनलाइन सिस्टम नहीं है, ऑनलाइन में मेरिट लिस्ट जनरेट हो गया, सो दैट स्टूडेंट कैन अप्लाई ऑनलाइन, मेरिट लिस्ट जनरेट हो गया, नाउ द एडमिशन कमेटी विल स्क्रूटनाइज, वो मैनुअल है, उसके बाद रिजेक्शन होगा, उसके बाद एडमिशन होगा। ये सारा चीज़ है। इसके अलावा अगर आपका और कोई क्वेश्चंस है वो क्लियर करने के लिए मैं राजी हूँ। এদিন মহারাজগঞ্জ বাজারে দুটি গোডাউনের দুই ব্যবসায়ী 24 কেজি সামগ্রী রেখেছে, তা খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়। প্রশাসনের নিয়ম মেনে বিক্রি না করলে গোডাউন সিল করা হবে বলে জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয়ভূষণ দাস। বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে অনিয়ম ধরা পড়ে একটি দোকান মালিককে শোকজ করা হয়েছে বলে জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনের হাত ধরে উদ্বোধন হলো কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষি আঞ্চলিক কার্যালয়। বুধবার সিপাহীজলা জেলার চরিলাম ব্লক এলাকায় এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে কাঠালিয়া ব্লকের কৃষকবৃন্দ কেন্দ্রে এবং কৃষি আঞ্চলিক কার্যালয়ে উদ্বোধন হয়। বুধবার বিকালে চরিলাম কৃষকবৃন্দ কেন্দ্র ও কৃষি আঞ্চলিক কেন্দ্রের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাজ্য উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাসদত্ত, সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বীজ। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি স্থায়ী কমিটির সভাপতি রাজেশ দাস। অনুষ্ঠানে 4 জন উপজাতি কৃষকের হাতে পাওয়ার টিলার এবং ধান কাটার মেশিন দেওয়া হয়, সেগুলি তুলে দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। অনুষ্ঠানের ফলক উন্মোচন করে ফিতা কাটেন উপমুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কোভিড-19-এর জন্য অনুষ্ঠানে বেশি কৃষকের আমন্ত্রণ করা হয়নি। কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আলোচনা করতে গিয়ে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। করতে চাই আমরা, তখন কি করতে হবে? টেকনোলজি নিতে হবে, আর সেটা কৃষি বন্ধু কেন্দ্র দেবে। আমাদের মন্ত্রী বলছিলেন কৃষি বিলের কথা,
পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, এটা নিয়ে আমাদের হল্লা খল্লা হচ্ছে রাজ্যসভায়, মানছি না, মানব না। খুব সরলভাবে যদি বলি আমরা, এই বিলটা 3টা বিল আছে এখানে। একটা বিল হলো, উনি বলছিলেন কৃষকরা যেমন নিজের উৎপাদন বা ফসল মন্ডিতেও বিক্রি করতে পারবে এবং ওপেন মার্কেটে বিক্রি করতে পারবে, আর এমএসপিও থাকবে। সেটা হলো প্রথম বিল। দ্বিতীয় বিল হলো উৎপাদন যদি বেশি হয় সেটাকে স্টোরেজ করতে পারবে, স্টোর করে রাখতে পারবে, সেটা দ্বিতীয় বিল। তৃতীয় বিল হলো কন্ট্রাক্ট ফার্মিং। কোনো কৃষক যদি বড় একটা কোম্পানির সঙ্গে যত লেস চিপস আছে সেখানের সঙ্গে যদি চুক্তিতে যায়, আমি আপনার জন্য আলু উৎপাদন করবো এই দামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিভিন্নভাবে কৃষকদের অর্থনীতিতে শক্তিশালী করার লক্ষ্যে এবং উনি ঘোষণা করেছেন যে 2022 সালের মধ্যে সারা ভারতবর্ষের কৃষকদের মুনাফা দ্বিগুণ করে। আমরা সাধারণত শুনে থাকি সরকার বা কোন রাজনৈতিক বক্তব্য শুধু ঘোষণা করে, কিন্তু সেটাকে কার্যকারিতার মধ্যে পরিপূর্ণতা আনতে গেলে তাহলে কতগুলো শুধু মুখে বলা নয়, পাশাপাশি তাকে সাকসেসফুল করার জন্য সে সিদ্ধান্ত নেয়। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু ঘোষণাই করেন, এই ঘোষণাকে কার্যকারিতার মধ্যে সম্পূর্ণতা আনার জন্য ঘোষণার পরপরই উনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও রাজ্য সাংবাদিক হেনস্থার শিকার, ঘটনা তেলিয়ামুড়াতে। সাংবাদিক হেনস্থা করা যেন আজ এক নতুন ফ্যাশন চলছে এই রাজ্যে। প্রায় দিনেই কোথাও না কোথাও সাংবাদিক হেনস্থার শিকার খবর শোনা যায়। আজ বুধবার এমনই একটি ঘটনা ঘটে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমার 2 সাংবাদিক হাসপাতালে কোনো এক সংবাদ সংগ্রহ করতে যান। তখন নজরে আসে হাসপাতালের অপথ্যালমেটিক মাস্কবিহীন চিকিৎসারত অবস্থায়। এই চিত্রটি ক্যামেরা বন্দি করতে গেলে বাধা বিপত্তি। সাংবাদিক বিশ্বজিৎ রায় ও শিবজ্যোতি মল্লিক যখন দৃশ্যটি তুলতে গেলেও অপথ্যালমোলজিস্ট দেবোত্তম দেবনাথ মারমুখী হয়ে তেড়ে আসেন এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন 2 সাংবাদিক। তাদের আরও অভিযোগ, দেবোত্তম দেবনাথের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট শান্তিপদ পাল তাদের বিশ্রী ভাষায় গালাগাল করে ও গায়ে হাত তুলে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হেনস্থার শিকার 2 সাংবাদিক বিষয়টি মহকুমা স্বাস্থ্য আধিকারিককে জানান, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। অপথ্যালমোলজিস্ট ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন এবং যথাযথ আইনি ব্যবস্থা নেবার আবেদন জানান তেলিয়ামুড়া থানায়। যখন আমরা ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম তখন আমাদেরকে শালা বা বিশ্রী গালিগালাজ যেটা বলে এবং আমাদেরকে হুমকি দেয় যে দেখে নেবেন, সেই জিনিসটা আমি সবার কাছে রাখছি যাতে করে ওদের কঠোর শাস্তি হয়। এবং আমরা আজ এখন পর্যন্ত আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে আজ আমরা এখন তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করতে এসেছি সেই 2জন টেকনিশিয়ানের বিরুদ্ধে। আমি শিবজ্যোতি মল্লিক, আমি তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিক। আজকে আমি নিজের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যাই। তখন গিয়ে দেখতে পাই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের যে অপথ্যালমিক অফিস যিনি রয়েছেন দায়িত্বে, শক্তিপদ পাল এবং দেবোত্তম দেবনাথ নামে 2জন। ওনাদের নিজের মুখে মাস্ক নেই, তো মুখে মাস্ক না থাকা অবস্থায় এরা রুগী দেখছে। তো সেই জিনিসটা আমরা লক্ষ্য করে যথারীতি আমরা নিজেদের ক্যামেরা বের করে আমরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমরা ক্যামেরা চালু করি। তখন উনি এক প্রকার আমাদেরকে তেড়ে আসেন আমাদেরকে মারার জন্য এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করেন, হ্যাঁ, এবং দেখে নেওয়ার হুমকি দেন, হ্যাঁ, সাংবাদিকদের দেখে নেবেন বলেছেন, এরকম বিশ্রীভাবে গালিগালাজ করেছেন। তো যথারীতি এই বিষয়টা আমরা তেলিয়ামুড়াতে আমাদের যারা সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে এই বিষয়টা সম্পর্কে আমরা জানিয়েছি এবং আমরা বর্তমানে এখন তেলিয়ামুড়া থানায় এসেছি মামলা দায়ের করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চের আহ্বানে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার কর্নাল চৌমুহনীতে প্রতিবাদ সামিল হয় AIU-TIUC। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চের আহ্বানে বুধবার দেশব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার পৃথকভাবে রাজধানীর কর্নাল চৌমুহনী এলাকায় প্রতিবাদ সামিল হয় AIU-TUC। সারা ভারত প্রতিবাদ দিবস উপলক্ষে এই কর্মসূচি বলে জানান AIU-TUC এর ত্রিপুরা শাখার আহ্বায়ক মিলন দেববর্মা।
শ্রমবিরোধী আইনগুলি প্রত্যাহার করার দাবি জানান তিনি। আজকে মূলত সারা ভারতবর্ষে বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে জনবিরোধী এবং শ্রমিক বিরোধী নীতি প্রণয়ন করে চলছে, তার বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন যৌথ মঞ্চ করে যে আন্দোলনের কর্মসূচি নিয়েছে এবং আজকে 23শে সেপ্টেম্বর সারা ভারত প্রতিবাদ দিবস হিসাবে পালন করার প্রোগ্রাম নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা আগরতলায় AIUTUCর পক্ষ থেকে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। মূল ডিমান্ড কি? মূল ডিমান্ড এই সাধারণ মানুষের আজকে বিরুদ্ধে যে সম আইনগুলি নিচ্ছে, বিভিন্ন জনবিরোধী যে আইন নিচ্ছে তা প্রত্যাহার করতে হবে এবং সাধারণ মানুষের বাঁচার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অঙ্গনওয়াড়ি, আশা, মিড ডে মিল কর্মচারীদের, সরকারি কর্মচারীদের নাই সুযোগ সুবিধা দিতে হবে, তাদের চাকরির গ্যারান্টি দিতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে আজকের এই প্রতিবাদ দিবস। নাম মলিন দেব বর্মা, AIUTC ত্রিপুরা শাখার আহ্বায়ক। রিপোর্ট, খবর ত্রিপুরা। উপমুখ্যমন্ত্রীর হাত ধরে চরিলাম বিধানসভার রংমালায় 147 ভোটার IPFT ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এডিসি নির্বাচনের এখনও দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু পাহাড়ের দলত্যাগ পর্ব চলছে প্রত্যেক দিনেই। বুধবার বিকেলে 19 চরিলাম মণ্ডলের রংমালা এডিসি ভিলেজের বৃন্দাবনপাড়া এলাকায় বিজেপি এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। বৃন্দাবনপাড়ায় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক প্রতীক দেববর্মা, চরিলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, চরিলাম BSC চেয়ারম্যান রাজীব দেববর্মা, জনজাতি মোর্চার চরিলাম মণ্ডল সভাপতি বিশু দেববর্মা। বৃন্দাবনপাড়ায় 46 পরিবার 147 ভোটার IPFT দল ত্যাগ করে বিজেপি দল যোগদান করে। IPFT দল থেকে আসা কর্মীদের বরণ করে নেন উপমুখ্যমন্ত্রী। तब जनजाति की प्रसा शक्तिशाली बनेगा। बहुत दिन से ये चल रहा है। कभी हमने देखा CPM, एक बार देखा TUGS कांग्रेस, कभी IPFT भी देखा, कुछ नहीं हुआ। IPFT 2000 साल में या था ADC में, 5 साल में 5 CEM, नाचा गाया खाया और गया, ठीक है। तो हम था बीजेपी में, हमने देखा है, हमने उनको हेल्प भी किया IPFT को 2000 में। वो लोग ने नाचा खाया और भाग गया। CPM देखा, देगा 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 बोले कुछ नहीं दिया। রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের অন্ধকারে চোরের দলের হানা, ঘটনা বিজেপি খোয়াই জেলা কমিটির সহসভাপতির বাড়িতে। রাতের অন্ধকারে নিশু কুটুম্বের দল এবার হানা দিল বিজেপির খোয়াই জেলা কমিটির সহসভাপতির বাড়িতে। বিজেপি খোয়াই জেলা কমিটির সহসভাপতি আশিস দেবনাথ তেলিয়ামুড়া শিশু বিহার স্থিত নিজ বাড়িতে মঙ্গলবার রাতের কোন এক সময় হানাদারি চালিয়ে চোরের দল একটি পালসার বাইক চুরি করে নিয়ে যায়। গৃহস্বামী আশিস দেবনাথ জানায়, মঙ্গলবার রাত 12টা নাগাদ রাতের খাবার শেষ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এদিকে চোরের দল গেটের তালা ভেঙে মোটর বাইক চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকালে আশিস দেবনাথের স্ত্রী ঘুম থেকে উঠে চুরির ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরবর্তী সময় এই চুরির ঘটনা তেলিয়ামুড়া থানায় জানানো হয়, কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায় নিয়ম মাফিক তদন্ত করার জন্য। এদিকে বুধবার ভোর 4টা নাগাদ প্রাতভবনে বেরিয়ে এলাকার এক ব্যক্তি প্রত্যক্ষ করে দুটি ছেলে একটি মোটর বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে এলাকার কালীবাড়ি রাস্তা ধরে। কালকে রাত্রে আমরা তো ঘুমাই গেছি গিয়া 12টা 12:30 নাগাদ। এরপরে তো আমরা আর ঘর থেকে বাইরি না, কিন্তু ভোরবেলা যখন আমার মিসেসে ঘর থেকে বাইরে এসে দেখে ওই ঘরের গ্রিলটা ভাঙা, ওই গেটটার তালা খোলা আর বাইকটা নাই। তো সকাল সকাল আমরা যতটুকু খবর পাইছি প্রতিবেশীর থেকে, এই দুইটা ছেলে বাইকটা নিয়ে জায়গা, তখন আনুমানিক একটা সময় কইল যে 4টা 4:15 হইতে পারে। তো আবার ছেলের লগে আবার ওই ভদ্রলোকের হাসি তামাশা চলে। সকালবেলা জিজ্ঞেস করছে, কিরে এত সকাল বাইরিস কিরে? এরা রাও শব্দ করছে না, ওদিকে পালপাড়া কালীবাড়ি পালপাড়াতে গিয়া ওদিক দিয়া লইয়া গেছে বাইকটা।
এতটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। থানারে ইনফরমেশন করা হয়েছে, থানা কইছে দেখতেছে, নাম্বার টাম্বার দেওয়া হয়েছে। আমরা রিসেন্ট এফআইআরটা করতেছি। আপনার নাম? আমার নাম আশিস দেবনাথ। এই জায়গাটার নাম পরিলন। কারোর সন্দেহ টন্দেহ হয় কি? না, আমরা কারের সন্দেহ করা, এটা তো আমরা বলতে পারতাম না কে করছে না না করছে। শুধু বাইকই নিছে? বাইকই, শুধু বাইকই নিছে। কি বাইক আছে? এটা পালসার বাইক, এবার নতুন, কিছুদিন হয়েছে কিনছে। আর এমনি কিছু করছে না? আর অন্য কোনো কিছু ধরছেও না, কারণ পাশাপাশি বাইকের লোক গ্যাস সিলিন্ডার টিলিন্ডার আসছিল, এগুলিতে ধরছে। আপনি কি মনে হয় কিরকম প্ল্যান মাফিক করে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।